Hey, what are you doing? Why did you pour water on me? এই যে মিস্টার ডেলিভারি বয়, আমার বাবার দয়ে এ বাড়িতে আছিস, তাই বেশি মুখ না চালিয়ে ঝাড়ুটা নে আর ড্রয়িং রুম পরিষ্কার কর। আমি করছি রিয়া, কিন্তু মনে রেখো, কারো সরলতাকে তার দুর্বলতা ভাবা ঠিক না। জ্ঞান দিচ্ছিস তুই আমাকে? যা এখান থেকে। বাবার জন্য তোকে বিয়ে করেছি, ভুলে যাস না। নইলে তোর কোনো যোগ্যতা আছে আমার সামনে দাঁড়ানোর? যত সব এসে জুটে। একদিকে মুম্বাইয়ের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী দম্ভে অন্ধ এক অহংকারী মেয়ে, আর অন্যদিকে অতি সাধারণ এক ডেলিভারি বয়। কিন্তু ভাবুন তো, ভাগ্যের ঠিক কী নির্মম পরিহাসে এই দুই মেরুর মানুষকে ৭ পাকে বাধা পড়তে হলো। বিয়ের পর সেই রাজপ্রাসাদই শুরু হলো ছেলেটির উপর অমানবিক জুলুমের এক চরম অধ্যায়। ঘর মোছা থেকে শুরু করে টয়লেট পরিষ্কার করা এমন কোনো নিজ কাজ নেই যা তাকে দিয়ে করানো হতো না। এমনকি কপালে জুটত না দুবেলা ঠিকমতো খাবারও। কিন্তু সবাই যা দেখছিল সত্য ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। কারণ এই সাধারণ ডেলিভারি বয়ের সাধারণ পোশাকের আড়ালে লুকিয়েছিল এমন এক পরিচয় যা জানলে শুধু ওই পরিবার নয়, পুরো পৃথিবীর মানুষের পায়ের তলার মাটি সরে যাবে। আসলে কে এই রহস্যময় যুবক? কেন দুবাইয়ের সবচেয়ে বড় কোম্পানির একচ্ছত্র মালিক হয়েও সে এই নরক যন্ত্রণা মুখ বুজে সহ্য করছিল? কিসের টানে সে নিজের পরিচয় লুকিয়ে অন্যের বাড়ির চাকর হয়ে থাকল? ধৈর্যের বাঁধ তো তখন ভেঙে গেল যখন এক জনাকীর্ণ পার্টিতে সবার সামনে তাকে পশুর মতো মারধর করা হলো। কিন্তু তারপর অপমানের চূড়ান্ত সীমায় পৌঁছে সে কি ভয়ঙ্কর রূপ ধারণ করল। আজকের এই রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য গল্পটি আপনাকে প্রতিটি মুহূর্তে স্তব্ধ করে দেবে। তবে মূল ঘটনার গভীরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনি ঠিক কোন শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সেই অবিশ্বাস্য এবং রোমহর্ষক যাত্রা। মুম্বাই, স্বপ্নের সেই মায়ানগরী, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজের ভাগ্য পরীক্ষা করতে আসে। গগনচুম্বী অট্টালিকাগুলো মেঘের সাথে কথা বলে, আর সেই অট্টালিকাগুলোর ছায়ায় লক্ষ লক্ষ মানুষ নিজের রুটি রুজির লড়াইয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই শহরের এমন একটি সত্যও ছিল যা কেউ জানত না। শহরের সবচেয়ে উঁচু ইমারত স্কাইলাইন টাওয়ারের টপ ফ্লোরে একটি আলিশান কেবিন ছিল। কাচের দেয়ালের ওপাশে পুরো মুম্বাই শহরটিকে পিঁপড়ের মতো দেখাত। সেই চেয়ারে বসা ব্যক্তিটি ছিলেন মিস্টার মালহোত্রা, যার আসল নাম ছিল আদিত্য। আদিত্য মালহোত্রা এমন একটি নাম যার একটি ইশারায় শেয়ার বাজার পড়ত এবং উঠত। কিন্তু আদিত্য নিজের সম্পদের প্রদর্শন পছন্দ করতেন না, তিনি মাটির সাথে মিশে থাকা পছন্দ করতেন। মানুষের আসল রূপ পরখ করা তার পছন্দ ছিল, তাই তিনি প্রায়ই নিজের বেশ বদলে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের মাঝে যেতেন। আজকেও আদিত্য তার কোটির টাকার আরমানি স্যুট খুলে একটি সাধারণ ডেলিভারি বয়ের টি শার্ট এবং পুরনো জিন্স পরে নিয়েছিলেন। কাঁধে একটি ভারী ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লেন নিজের পুরনো বাইকে, যা দেখে কেউ বলতেই পারত না যে এই বাইকের মালিক পুরো মুম্বাই শহরকে কিনে নিতে পারেন। আদিত্য আজ একটি গুরুত্বপূর্ণ পার্সেল নিয়ে সিংঘানিয়া ইন্ডাস্ট্রিজে পৌঁছালেন। এই কোম্পানিটি বিক্রম সিংঘানিয়ার ছিল, যিনি শহরের নামকরা বিজনেসম্যান ছিলেন। কিন্তু গত কিছু সময় ধরে তার কোম্পানি লোকসানে চলছিল। আদিত্য রিসেপশনে এন্ট্রি করে সোজা কনফারেন্স রুমের দিকে এগোলেন। দরজা কিছুটা খোলা ছিল। ভেতরে বিক্রম সিংঘানিয়া তার বোর্ড অফ ডিরেক্টরসের সাথে মাথা ঘামাচ্ছিলেন। পরিবেশ উত্তপ্ত ছিল। স্যার, যদি আমরা এই ডিলে সাইন না করি তবে মার্কেটে আমাদের ভ্যালু জিরো হয়ে যাবে, একজন ডিরেক্টর ঘাম মুছতে মুছতে বললেন। বিক্রম সিংঘানিয়া লাগে টেবিলে ঘুষি মারলেন। কিন্তু আমাদের কাছে ফান্ড নেই। আমি বুঝতে পারছি না টাকা কোথায় ইনভেস্ট করব যেখান থেকে কুইক রিটার্ন পাওয়া যায়। তখনই আদিত্য দরজায় কড়া নাড়লেন। এক্সকিউজ মি স্যার, আপনার পার্সেল। বিক্রম সিংঘানিয়ার মেজাজ এমনিতেই চড়েছিল। তিনি আদিত্যের দিকে চোখ পাকিয়ে দেখলেন। রেখে দাও ওখানে, আর বেরো এখান থেকে, দেখছো না মিটিং চলছে। আদিত্য চুপচাপ পার্সেলটি টেবিলে রাখলেন। তার নজর প্রজেক্টরে চলতে থাকা গ্রাফের ওপর পড়ল। সে এক মুহূর্তেই বুঝে গেল কোম্পানি কোথায় ভুল করছে। সে যাওয়ার জন্য ঘুরল, কিন্তু আবার থেমে গেল। তার ভেতরের বিজনেসম্যান তাকে চুপ থাকতে দিচ্ছিল না। স্যার, আদিত্য খুব বিনয়ের সাথে বললেন, ক্ষমা করবেন, আমি একজন ছোট মানুষ, কিন্তু যদি আপনি আমার কথা শোনেন তবে গ্রিনটেক এরেঞ্জির শেয়ারে এখনই ইনভেস্ট করে দিন। কাল সকাল পর্যন্ত এই কোম্পানি একটি বড় মার্জার অ্যানাউন্স করতে চলেছে। আপনার প্রফিট 3 গুণ হয়ে যাবে। পুরো কনফারেন্স রুমেই নীরবতা নেমে এলো। সবাই এমনভাবে তাকাচ্ছিল যেন আদিত্য কোনো এলিয়েনের মতো কথা বলেছে। বিক্রম সিংঘানিয়ার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বাহ, এখন এই 2 পয়সার ডেলিভারি বয় আমাকে বিজনেস করা শেখাবে? তোমাদের মতো লোক যাদের দুবেলা ভাতের ঠিকানা নেই, তারা আমাদের কোটির পরামর্শ দেবে? না স্যার। আদিত্যের কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা ছিল, না ভয় না অহংকার। আমি তো শুধু একটা পরামর্শ দিচ্ছিলাম, বাকি টাকা আপনার, কোম্পানি আপনার, লোকসান আর লাভও আপনার। গেট আউট! বিক্রম চিৎকার করলেন।
এর আগে যে আমি সিকিউরিটিকে ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, দয়া করে দূর হও এখান থেকে। আদিত্য একটি হালকা হাসি দিলেন, মাথা নিচু করে বললেন, জি স্যার, আপনার দিনটি শুভ হোক, এবং তিনি সেখান থেকে চলে গেলেন। মিটিং রুমে এখনও নীরবতা ছিল। বিক্রম সিংহানিয়া নিজের চেয়ারে ধপাস করে বসে পড়লেন, কিন্তু কোণে বসা এক পুরনো এবং অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট ধীরে ধীরে বললেন, স্যার, সত্যি বলতে ওই ছেলেটির চোখে এক অদ্ভুত বিশ্বাস ছিল, আর আমিও মার্কেটে এমন উড়ো খবর শুনেছি। যদি আমরা রিস্ক নিই তো। বাকি স্টাফরাও নিচু স্বরে হ্যাঁতে হ্যাঁ মেলাতে লাগল। ডুবন্ত মানুষের কাছে খড়কুটোই অনেক। বিক্রম একটি দীর্ঘশ্বাস নিলেন। ঠিক আছে, এমনিতেও আমরা ডুবছি। যদি ওই রাস্তা ছাপানো ছেলেটি সঠিক প্রমাণিত হয় তবে ঠিক আছে, না হলে এটিই আমাদের শেষ ভুল হবে। লাগিয়ে দাও টাকা গ্রিনটেকে। পরদিন সকালে শেয়ার মার্কেট খুলতেই তোলপাড় শুরু হয়ে গেল। গ্রিনটেক এনার্জির শেয়ার আকাশ ছুঁয়ে ফেলল। সিংহানিয়া ইন্ডাস্ট্রিজ একদিনে এত লাভ করল যা তারা গত 5 বছরেও করেনি। নিউজ চ্যানেলে বিক্রম সিংহানিয়ার নাম ছেয়ে গেল। নিজের কেবিনে বসা বিক্রমের হাত কাঁপছিল। ওই ছেলেটি সাধারণ ছিল না, বিক্রম বিড়বিড় করলেন। তিনি সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে ডাকলেন। ওই ডেলিভারি কোম্পানির নম্বর বের করো। আমার ওই ছেলেটিকে এক্ষুনি চাই। ওর নাম আদিত্য ছিল সম্ভবত। ওকে ডাকো। আদিত্য যখন বিক্রম সিংহানিয়ার ডাক পেলেন তখন তিনি জানতেন যে এমনটাই হবে। তিনি আবার সেই ছেঁড়া পুরনো পোশাকে বিক্রমের আলিশান অফিসে পৌঁছালেন। এবার রিসেপশনিস্ট থেকে শুরু করে গার্ড পর্যন্ত সবাই তাকে সম্মানের সাথে দেখল, কারণ সবাই জানতে পেরেছিল যে কোম্পানির ভাগ্য এই ছেলেটির কারণেই বদলেছে। বিক্রম সিংহানিয়া নিজের চেয়ার থেকে উঠে এলেন এবং আদিত্যের কাঁধে হাত রাখলেন। তার রাগ এখন গায়েব ছিল, তার জায়গায় মতলববাজি চলে এসেছিল। এসো আদিত্য, এসো, বিক্রম হাসতে হাসতে বললেন। তোমার দেওয়া টিপস তো কামাল করে দিয়েছে। তুমি খুব বুদ্ধিমান। আমি তোমাকে আমার কোম্পানিতে চাকরি দিতে চাই। এই ডেলিভারির কাজ ছাড়ো, ম্যানেজার হয়ে যাও আমার কোম্পানিতে। আদিত্য বিনয়ের সাথে হাত জোড় করলেন। তিনি এখন নিজের আসল পরিচয় ফাঁস করতে চাননি। এটি তার জন্য একটি খেলা ছিল, এবং সাথে সাথে তিনি দেখতে চেয়েছিলেন যে মানুষ টাকা ছাড়া মানুষকে কতটা সম্মান দেয়। ক্ষমা করবেন স্যার, আদিত্য নজর নিচু করে বললেন। আমি গরিব মানুষ, আমার এই বড় অফিস, এই এসি রুম সহ্য হয় না। আমি আমার পরিশ্রমের রুটি খেয়ে খুশি। ডেলিভারি করে আমার খরচ চলে যায়। আমি আপনার চাকরি করতে পারবো না। বিক্রম অবাক ছিলেন। আজকের যুগে কেউ ভালো চাকরিকে লাথি মারে কি করে? কিন্তু এর আগে যে তিনি আরও কিছু বলতেন, আদিত্য সেখান থেকে চলে গেলেন। কিছুদিন কাটল। বলা হয় সময় আর পরিস্থিতি কখনো বদলে যেতে পারে। বিক্রম সিংহানিয়া, যিনি সম্পদের নেশায় চুর ছিলেন, তিনি হঠাৎ একদিন অফিসে হৃদরোগে আক্রান্ত হলেন। তাকে তড়িঘড়ি করে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। হাসপাতালের আইসিইউতে বিক্রম জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দুলছিলেন। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন যে বাঁচার আশা কম। বিক্রমের জ্ঞান ফিরলে তিনি সবার আগে আদিত্যকে মনে করলেন। তার মনে হল হয়তো ওই ছেলেটি তার জন্য কোনো ফেরেশতা। আদিত্য খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছালেন। বিক্রম অক্সিজেন মাস্কের আড়ালে ভারী শ্বাস নিচ্ছিলেন। তিনি কাঁপতে কাঁপতে আদিত্যের হাত ধরলেন। আদিত্য, বিক্রমের কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল। আমি জানি আমার সময় কম, কিন্তু কিন্তু আমার একটি চিন্তা আছে, আমার মেয়ে রিয়া। আদিত্য চুপচাপ শুনতে থাকলেন। ও খুব জেদি, নাদান। বিক্রমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও কখনো দুনিয়ার বাস্তবতা দেখেনি। আমার ভয় হয় আমার যাওয়ার পর ও সবকিছু বরবাদ করে দেবে, অথবা কোনো ভুল মানুষ ওকে লুটে নেবে। আমার তোমার উপর ভরসা আছে আদিত্য। তুমি সৎ, বুদ্ধিমান। তুমি কি আমার মেয়ের হাত ধরবে? আদিত্য স্তব্ধ হয়ে গেলেন। স্যার, আপনি কি বলছেন? আমি একজন সামান্য ডেলিভারি বয়, আর ও একজন বড়লোকের মেয়ে। এটি সম্ভব নয়। এটি আমার শেষ ইচ্ছা। বিক্রম কাকুতি মিনতি করলেন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি আমার সমস্ত সম্পদ, আমার কোম্পানি, আমার মেয়ে সব তোমার ভরসায় ছেড়ে যেতে চাই। যদি তুমি মানা করো তবে আমি শান্তিতে মরতেও পারব না। আমার খাতিরে, একজন মৃতপ্রায় বাবার খাতিরে। সেখানে দাঁড়িয়ে থাকা রিয়া, যে এতক্ষণ কাঁদছিল, রাগে লাল হয়ে গেল। ড্যাড, আপনার কি জ্ঞান আছে? এই ভিখারির সাথে বিয়ে? আপনি একে আমার চাকর রাখার বদলে স্বামী বানাচ্ছেন? চুপ করো রিয়া, বিক্রম নিজের সর্বশক্তি দিয়ে ধমকালেন। তুমি জানো না একে, এ সেই হীরা যে তোমাকে বাঁচাবে। পরিস্থিতি এমন হল যে আদিত্যকে একজন মুমূর্ষু মানুষের জেদের কাছে হার মানতে হল। সেই হাসপাতালের রুমেই সাক্ষীদের সামনে আদিত্য এবং রিয়ার বিয়ে করিয়ে দেওয়া হল।
রিয়ার চোখে আদিত্যের জন্য ছিল শুধু ঘৃণা, আর আদিত্যের চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা। বিয়ের কিছুক্ষণ পরই বিক্রম সিংঘানিয়া মারা যাননি, বরং তার অবস্থার উন্নতি হতে শুরু করল। ডাক্তারের অলৌকিকতা বা কপাল, কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল। আদিত্য এখন ঘরজামাই হয়ে সিংঘানিয়া ম্যানশনে শিফট হয়ে গেলেন। এখান থেকেই শুরু হলো আদিত্যের সেই জীবন যা কোনো নরকের চেয়ে কম ছিল না। পরদিন সকালে আদিত্য যখন ঘুম থেকে উঠলেন, তখন তার মুখে জলের ছাপটা পড়ল। রিয়া হাতে জগ নিয়ে দাঁড়িয়েছিল, তার চোখে আগুন ছিল। উঠে গেছো মাগনাখোর, রিয়া চিৎকার করে বলল। এটি আমার বাড়ি, কোনো ধর্মশালা নয়। যদি এখানে থাকতে হয় তবে চাকরের মতো থাকতে হবে। ড্যাড বিয়ে করিয়েছে, কিন্তু আমি তোমাকে আমার স্বামী কখনো মানব না। আমার জন্য তুমি শুধু একটি লিগ্যাল মিস্টেক। আদিত্য মুখ থেকে জল মুছলেন এবং শান্তভাবে তাকে দেখলেন। গুড মর্নিং রিয়া। দূর হও, রিয়া তাকে একটি ঝাড়ু ধরিয়ে দিল। আজ থেকে বাড়ির চাকররা ছুটিতে। পুরো বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসন আর কাপড়, এই সব তোমার কাজ। আর যদি একটিও ভুল হয় তবে রাতের খাবার মিলবে না। রিয়ার মা মায়া, যে সোফায় বসে চা খাচ্ছিল, সেও খোঁচা দিল। হায় রাম, কেমন কপাল আমার! ভেবেছিলাম জামাই রাজকুমার আসবে, এ তো রাস্তার ফকির গলায় পড়ল। এই ছেলে, ওই কোণে ধুলো দেখা যাচ্ছে, ভালো করে পরিষ্কার করো। তোমার বাপ দাদারাও হয়তো এই কাজই করেছে, তো তোমার তো অভ্যেসই হবে। আদিত্যের ভেতরের মিস্টার মালহোত্রা এক মুহূর্তের জন্য জেগে উঠলেন, যিনি এই পুরো ভিলাটি একটি চেকে কিনে নিতে পারতেন। কিন্তু তিনি নিজের রাগকে গিলে ফেললেন। তিনি কথা দিয়েছিলেন এবং তিনি তার কথার পাক্কা ছিলেন। তিনি চুপচাপ ঝাড়ু দিতে শুরু করলেন, কিন্তু তিনি জানতেন না যে রিয়ার এই ঘৃণা ছিল কেবল শুরু। তার জীবনে আরও একটি তুফান আসতে চলেছিল। শ্বশুরবাড়িতে আদিত্যের জীবন কোনো নরকের চেয়ে কম ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত গালিগালাজ আর অপমান। বিক্রম সিংঘানিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল, কিন্তু তিনি বিছানায় ছিলেন এবং এর পুরো সুযোগ রিয়া এবং তার মা মায়া নিচ্ছিল। আদিত্য চুপচাপ এইসব সহ্য করছিলেন, কারণ তিনি বিক্রমকে কথা দিয়েছিলেন। কিন্তু প্রতিটি মানুষের ধৈর্যের একটি সীমা থাকে। একদিন দুপুরে আদিত্য তার ডেলিভারির জবে ছিলেন। তিনি হোটেল তাজ ল্যান্ডস এন্ডের রুম নম্বর 402-এ একটি পার্সেল ডেলিভারি করার অর্ডার পেলেন। এটি শহরের সবচেয়ে দামি হোটেল ছিল। আদিত্য পার্সেল নিয়ে হোটেলে পৌঁছালেন। তিনি লিফট নিয়ে 4র্থ তলায় গেলেন। যেমনই তিনি রুম নম্বর 402-এর কলিং বেল বাজালেন, ভেতর থেকে কারো হাসির আওয়াজ আসছিল। কিছুক্ষণ পর দরজা খুলল। সামনে যে দৃশ্য ছিল তা দেখে আদিত্যের পায়ের তলার মাটি সরে গেল। দরজায় আর্য দাঁড়িয়েছিল, শার্টের বোতাম খোলা, হাতে ওয়াইনের গ্লাস এবং মুখে এক জঘন্য হাসি। এবং তার ঠিক পেছনে বেডে রিয়া বসেছিল। সে একটি ছোট গাউন পরেছিল এবং তার চুল ছিল অবিন্যস্ত। আদিত্যকে সেখানে দেখেই আর্য অট্ট হাসি দিল। আরে রিয়া ডার্লিং, দেখো তো কে এসেছে। তোমার ওই কি বলে একে, হ্যাঁ, লিগ্যাল চাকর পার্সেল নিয়ে এসেছে। আদিত্যের রক্ত টকবক করে উঠল। তার মুঠি এত জোরে বন্ধ হলো যে নোক তালুতে গেঁথে গেল। রিয়া! আদিত্যের কণ্ঠে কষ্ট আর রাগ দুই ছিল। তুমি তুমি এখানে, আর তাও এর সাথে? রিয়ার বিন্দুমাত্র লজ্জা হলো না। সে নির্দ্বিধায় বেড থেকে উঠল এবং হাঁটতে হাঁটতে আদিত্যের কাছে এলো। তার চোখে আদিত্যের জন্য শুধু ঘৃণা ছিল। কি দেখছ বড় বড় চোখে? রিয়া তিক্ততার সাথে বলল। হ্যাঁ, আমি এখানে আর্যের সাথে আছি, কারণ সে আমার লেভেলের। সে লাখ কোটিতে খেলে, তোমার মতো বউয়ের টুকরোয় পালে না। সাহস কি করে হলো তোমার? আদিত্য প্রথমবার নিজের কণ্ঠ উঁচু করলেন। তার মুখ রাগে থমথমে ছিল। আমি তোমার স্বামী রিয়া, এবং তুমি এখানে একটি হোটেলের রুমে? কণ্ঠ নামাও। রিয়া বাঘিনীর মতো গর্জে উঠল। স্বামী? হ্যাঁ, তুমি শুধু একটা কাগজের টুকরোয় আমার স্বামী। বাস্তবে তুমি আমার জুতোর ধুলোর সমানও নও। আর শোনো, আমরা এখানে শুধু মজা করতে আসিনি, আমরা বিজনেস ডিসকাস করছি। আর্য আদিত্যকে কাঁধে ধাক্কা দিল। আবে চল, বেরো এখান থেকে। বড়দের কথায় বাচ্চারা বলে না। কাল শহরের সবচেয়ে বড় টাইকুন মিস্টার মালহোত্রা একটি অনেক বড় ডিল করতে চলেছেন। রিয়া আর আমি তারই প্রস্তুতি নিচ্ছি। যদি ওই ডিল আমরা পেয়ে যাই, তবে আমরা দুজন এই শহরের রাজা রানী হব। আদিত্য আর্যের হাত ঝটকিয়ে দিলেন। তার হাসি পাচ্ছিল ওদের বোকামিতে। ওরা যে মিস্টার মালহোত্রাকে ইমপ্রেস করার স্বপ্ন দেখছিল, সে ওদের সামনে দাঁড়িয়ে অপমানিত হচ্ছিল। আদিত্য একটি দীর্ঘশ্বাস নিলেন এবং রিয়ার চোখে তাকালেন। রিয়া, বিজনেস ডিল হোটেলের বন্ধ রুমে হয় না। আমি জানি তুমি এখানে কি করতে এসেছো। তোমার লজ্জা হওয়া উচিত। রিয়ার অহংকার সপ্তম আকাশে ছিল। সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মুখে মুখ চালাচ্ছিস আমার সাথে? চটাস! একটি জোরালো চড় আদিত্যের গালে পড়ল। রিয়া তাকে থাপ্পড় মেরেছিল। তুমি একটি নোংরা ড্রেনের পোকা আদিত্য। তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি তোমার উপর বিরক্ত হয়ে গেছি। আমি এক্ষুনি তোমার থেকে তালাক চাই। আমার মুক্তি চাই এই ভিখারির থেকে। রুমে নীরবতা নেমে এলো। আদিত্য নিজের গালে হাত রাখলেন।
ওই থাপ্পড় আদিত্যের ভেতরের স্বামীকে মেরে ফেলেছিল এবং এখন সেখানে শুধু মিস্টার মালহোত্রা বেঁচে ছিলেন। আদিত্যের চোখ থেকে রাগ উধাও হয়ে গেল এবং তার জায়গায় একটি শীতল ভয়ঙ্কর শান্তি চলে এলো। তিনি ধীরে ধীরে বললেন, ঠিক আছে রিয়া, যদি তুমি এটাই চাও তবে এটাই হবে। তোমার তালাক চাই তো পাবে, কিন্তু মনে রেখো আজ তুমি যা হারিয়েছ তা কেনার ক্ষমতা তোমার বংশের 7 পুরুষেরও হবে না। রিয়া আর আর্য পাগলের মতো হাসতে লাগলো। আরে যা, ডায়লগ মারিস না, বের হয় এখান থেকে। আদিত্য পার্সেলটি সেখানেই মাটিতে ফেললেন এবং ঘুরে গেলেন। যেতে যেতে তিনি মনে মনে কসম খেলেন, এখন খেলা শেষ রিয়া। এ পর্যন্ত তুমি আদিত্যের সাথে দেখা করেছ, কাল তোমার দেখা হবে মালহোত্রার সাথে। সেদিন আদিত্য রিয়ার বাড়ি ফিরে গেলেন না। তিনি তার পুরনো বাইক স্টার্ট করলেন এবং সোজা এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে গত কয়েক মাস ধরে তিনি পা রাখেননি। স্কাইলাইন টাওয়ার বিল্ডিংয়ের পেছনের রাস্তা দিয়ে তিনি ভেতরে ঢুকলেন। লিফট সোজা 50 তলায় গিয়ে থামল। যেমনই লিফটের দরজা খুলল, সামনে দাঁড়িয়ে থাকা গার্ডরা তাকে সালাম দিল। যদিও আদিত্য ডেলিভারি বয়ের পোশাকে ছিলেন, কিন্তু তার হাঁটার মধ্যে এখন একজন বাদশার অহংকার ছিল। তিনি সোজা নিজের আলিশান কেবিনে ঢুকলেন। সেখানে তার বিশ্বস্ত ম্যানেজার খান্না কম্পিউটারে কিছু কাজ করছিল। আদিত্যকে দেখেই খান্না ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। স্যার আপনি? আর এই অবস্থায়? খান্না অবাক হয়ে জিজ্ঞেস করল। আদিত্য কোনো কিছু না বলে চেয়ারে বসে জলের গ্লাস খেলেন। তার চোখে এক অদ্ভুত আগুন ছিল। খান্না, কালকের প্রস্তুতি কেমন? আদিত্য ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন। জি স্যার, পুরো তৈরি। কাল ওবেরয় গ্র্যান্ডে শহরের সব বড় ইনভেস্টররা আসছে। রিয়া সিংঘানিয়া আর আর্য শর্মাও মিটিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে। খান্না ফাইল চেক করতে করতে বললেন। আদিত্যের মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি এলো। ওদের আসতে দাও, কালকের শো তো ওদের জন্যই। আর শোনো খান্না। জি স্যার, কাল আমার এন্ট্রি তেমন হবে না যেমন সবাই ভাবে। আমি আমার আসল পরিচয় সবাইকে জানাবো, কিন্তু নিজের স্টাইলে। তোমাকে শুধু আমার একটি কাজ করতে হবে। আদিত্য খান্নাকে কিছু নির্দেশ দিলেন। খান্নার চোখ চকচক করে উঠল। সে মাথা নিচু করে বলল, জি স্যার, তেমনই হবে। পরের দিন মুম্বাইয়ের সবচেয়ে আলিশান হোটেল ওবেরয় গ্র্যান্ড সাজানো হয়েছিল। শহরের দামি দামি গাড়ি সেখানে থামছিল। স্যুট বুট পরা বিজনেসম্যান, হীরের হাড় পরা মহিলারা সেখানে সম্পদের নগ্ন নাচ হচ্ছিল। প্রত্যেকের মুখে শুধু একটিই নাম ছিল, মিস্টার মালহোত্রা। রিয়া আর আর্য সেখানে পৌঁছল। রিয়া একটি অত্যন্ত দামি রেড গাউন পরেছিল এবং আর্য একটি দামি স্যুটে ছিল। দুজনেই এমনভাবে হাঁটছিল যেন ওই ডিল তারা পেয়েই গেছে। আজ দেখো আর্য, মালহোত্রাকে আমি আমার রূপ দিয়ে এমন ইমপ্রেস করব যে সে ডিল তো কি, নিজের কোম্পানিও আমার নামে করে দেবে, রিয়া অহংকারের সাথে বলল। একদম বেবি, আর ওই ভিখারি আদিত্যের হাত থেকে তো মুক্তি পেয়েই গেছো। আজকের দিনটি আমাদের জয়ের। আর্য হাসতে হাসতে ওয়াইনের গ্লাস তুলল। তখনই হোটেলের প্রধান গেটে একটি হইচই হল। আদিত্য তার ভাঙাচোরা বাইকে সেখানে পৌঁছলেন। তিনি এখনও সেই ডেলিভারি বয়ের ড্রেস পরেছিলেন। তিনি তার বাইক পার্ক করে ভেতরে যেতেই যাচ্ছিলেন যে তখনই একটি বলিষ্ঠ হাত তাকে আটকে দিল। ওই, কোন দিকে ঢুকছিস? একটি কর্কশ কণ্ঠ গর্জে উঠল। এটি ছিল গাইকোয়ার, সবচেয়ে অভদ্র আর অহংকারী সিকিউরিটি হেড। গাইকোয়ার আদিত্যকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং ঘৃণা ভরে হাসল। দেখছ বন্ধুরা, গাইকোয়ার তার সঙ্গী গার্ডদের বলল, আজকালকার ভিখারিদের শখ তো দেখো, ছেঁড়া জুতো পরে 5 স্টার হোটেলে ঢুকতে চায়। আদিত্য খুব শান্তভাবে বললেন, স্যার, আমাকে ভেতরে যেতে হবে, আমার নাম লিস্টে আছে। গাইকোয়ার জোরে গর্জে উঠল, চুপ শানা 2 পয়সার ডেলিভারি বয়, তোর কি যোগ্যতা আছে এখানে দাঁড়ানোর? এখানে সেই লোকরা আসে যারা থুতু ফেললেও মাটির দাম বেড়ে যায়, আর তুই এখানে ওয়েটার হবার যোগ্যও না। চল ভাগ এখান থেকে, নাহলে হাড় গোড় ভেঙে বাইরে ফেলে দেব। গাইকোয়ার হাত তুলল যেন সে আদিত্যকে মারবে। আদিত্যের চোখ সরু হয়ে গেল। তিনি গাইকোয়ারের চোখের দিকে তাকিয়ে বললেন, হাত নামাও গাইকোয়ার। যদি এই হাত আমার শরীর স্পর্শও করে তবে তুমি তোমার বাকি জীবন ভিক্ষা করে কাটাবে। গাইকোয়ার এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। একজন সামান্য ডেলিভারি বয়ের চোখে এত আত্মবিশ্বাস, কিন্তু তার অহংকার বড় ছিল। তোর তো আমি। গাইকোয়ার এগিয়ে এলো। তখনই আদিত্যের পকেটে ফোন বেজে উঠল। ট্রিং ট্রিং। আদিত্য ফোন বের করলেন। স্ক্রিনে নাম জলজল করছিল, মিস্টার মেহতা, হোটেলের জেনারেল ম্যানেজার। আদিত্য ফোন ধরলেন এবং স্পিকারে দিয়ে দিলেন। হ্যালো মিস্টার মেহতা। অন্য পাশ থেকে মেহতার ঘাবড়ানো কণ্ঠ এলো। স্যার আপনি কোথায়? মিটিং শুরু হতে চলেছে, সব অতিথি এসে গেছে, আমরা সবাই আপনার অপেক্ষা করছি। আদিত্য গাইকোয়ারের দিকে তাকিয়ে বললেন, মিস্টার মেহতা, আমি তো গেটেই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনার একজন সিংহ আমাকে ভেতরে আসতে দিচ্ছে না। সম্ভবত ওর মনে হয় যে এই হোটেলটি ওর,
আপনার নয়, ও আমাকে আমার যোগ্যতা মনে করিয়ে দিচ্ছে। গাইকোয়াড়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে এই ডেলিভারি বয় হোটেলের মালিকের সাথে কথা বলছে কিভাবে। মেহতার কণ্ঠ রাগে কাঁপছিল। কি? কে ওই বোকা? স্যার, আপনি ফোন ওকে দিন, এক্ষুনি। আদিত্য হাসতে হাসতে ফোন গাইকোয়াড়ের দিকে বাড়িয়ে দিলেন। নাও, তোমার মৃত্যুর পরোয়ানা। গাইকোয়াড়ের হাত কাঁপতে লাগল। সে ডরতে ডরতে ফোন কানে লাগাল। হ্যালো স্যার। ওপাশ থেকে মেহতার গর্জন শোনা গেল। গাইকোয়াড়, যদি আগামী 10 সেকেন্ডের মধ্যে ওই গেস্ট সম্মানের সাথে ভেতরে না আসে, তবে আমি তোকে এই হোটেলের ছাদ থেকে নিচে ফেলে দেব। তুই জানিসও তুই কাকে আটকেছিস? উনি এই হোটেল কেনার ক্ষমতা রাখেন। ক্ষমা চাও ওনার কাছে এবং ভেতরে নিয়ে এসো, এক্ষুনি। ফোন কেটে গেল। গাইকোয়াড়ের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তার নেশা, তার অহংকার সব এক মুহূর্তে নেমে গেল। সে ঘামতে লাগল। সে কাঁপতে কাঁপতে হাত জোড় করল এবং আদিত্যের পায়ে পড়ে গেল। স্যার, মা বাপ ভুল হয়ে গেছে। আমি জানতাম না। আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমার স্ত্রী সন্তান আছে। আদিত্য তাকে শীতল নজরে দেখলেন। ওঠো গাইকোয়াড়, আর রাস্তা দেখাও। খেলা তো এখন শুরু হয়েছে। গাইকোয়াড় দৌড়ে গেট খুলল এবং আদিত্যের আগে আগে এমনভাবে চলতে লাগল যেন কোনো পোষা কুকুর তার মালিককে রাস্তা দেখাচ্ছে। আদিত্য হলে পা রাখলেন। চারদিকে ধনীদের ভিড় ছিল এবং সেই ভিড়ের ঠিক মাঝখানে রিয়া আর আর্য দাঁড়িয়েছিল, যারা নিজেদের জয়ের উৎসব পালন করছিল, এই বিষয়ে অজ্ঞাত যে তাদের ধ্বংস দরজা দিয়ে ভেতরে চলে এসেছে। আদিত্য যেমনই সেই জমকালো ব্যাঙ্কোয়েট হলে পা রাখলেন, ভেতরের চাকচিক্য যে কারো চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঝাড়বাতির আলো, দামি মদের সুগন্ধ আর রেশমি কাপড়ের খসখসানি, এটি ধনীদের দুনিয়া ছিল। আদিত্য চুপচাপ একটি খাম্বার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি ভিড়ের অংশ হতে চাননি, তিনি শুধু তামাশা দেখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের অন্য কিছু মঞ্জুর ছিল। রিয়া, যে তার হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে আর্যের সাথে জোরে জোরে হাসছিল, তার নজর হঠাৎ আদিত্যের ওপর পড়ল। তার হাসি খুশি মুখ পলক ফেলতেই রাগে লাল হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখানে কি করছে? রিয়া ফিসফিস করে বলল, কিন্তু তার কণ্ঠে বিষ মেশানো ছিল। আর্য আদিত্যকে দেখল এবং মুখ বেঁকাল। আরে আর এই ভিখারি এখানেও চলে এসছে। মনে হয় আমাদেরই একে শিক্ষা দিতে হবে। রিয়া রাগে পা আছড়াতে আছড়াতে আদিত্যের দিকে এগোল। তার স্যান্ডেলের ঠকঠক শব্দে একটি সতর্কতা ছিল। সে আদিত্যের ঠিক সামনে এসে দাঁড়িয়ে গেল। সে আদিত্যকে এমনভাবে দেখল যেন কোনো নোংরা জানোয়ারকে দেখছে। ও গড! রিয়া চিৎকার করে বলল, যাতে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের ধ্যান তাদের দিকে যায়। তোমার সাহস কি করে হলো এখানে আসার? সিকিউরিটি কি ঘুমাচ্ছে? একটা ফক্কিন্নি ডেলিভারি বয়কে ভেতরে আসতে দিল কিভাবে? হলে নীরবতা নেমে এলো। মিউজিক বন্ধ হয়ে গেল। সবার নজর আদিত্যের ওপর ছিল। আদিত্য তার নজর নিচু করলেন না। তিনি শান্ত স্বরে বললেন, রিয়া, আমি এখানে কোনো কাজে। চুপ! একদম চুপ! রিয়া চেঁচিয়ে উঠল। কাজ? এখানে ওয়েটারের কাজ চাইতে এসছো নাকি বেঁচে যাওয়া খাবার প্যাক করতে এসেছো? নিজের চেহারা দেখেছো আয়নায়? এটি ওবেরয় গ্র্যান্ড ওয়ার্ল্ড, তোমার মহল্লার ধাবা নয়। এখানে সেই লোকরা আসে যাদের একটি ঘড়ির দাম তোমার পুরো জীবনের উপার্জনের চেয়ে বেশি। এবার তো বিদায় হও। ততক্ষণে সেখানে ভিড় জমে গিয়েছিল। কিছু ধনী লোক আদিত্যের পোশাক দেখে হাসতে লাগল। আরে রিয়া, কেই নমুনা? একজন মহিলা হাসতে হাসতে জিজ্ঞেস করল। মনে হয় রাস্তা ভুলে গেছে বেচারা। অন্যজন রসিকতা করল। রিয়া নিষ্ঠুরভাবে হাসতে হাসতে বলল, এটি আমার জীবনের সেই কলঙ্ক যা আমি ধুয়ে ফেলেছি। এটি আমার এক্স হাজব্যান্ড, যে আমার বাবার ভুলের কারণে আমার গলায় পড়েছিল। 1 নম্বরের অলস আর ভিখারি। আর্যও সামনে এলো এবং আদিত্যের কাঁধে আঙুল ঢুকিয়ে দিয়ে বলল, বেওরে, শুনছিস তো ম্যাডাম কি বলছেন? বের হয়ে এখান থেকে। মিস্টার মলহোত্রা আসার সময় হয়ে গেছে। যদি উনি তোর মতো ফকিরকে এখানে দেখে ফেলেন, তবে ওনার মুড খারাপ হয়ে যাবে, আর আমরা চাই না যে আমাদের ডিল ক্যান্সেল হোক। আদিত্য আর্যের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দিলেন। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। আর্য, মিস্টার মলহোত্রার মুড কোন কথায় খারাপ হবে আর কোন কথায় হবে না, তা তুমি ডিসাইড করবে না। রিয়ার মেজাজ সপ্তম আকাশে পৌঁছে গেল। তুই আমার বলছিস? তোর মুখ খুব চলতে শুরু করেছে। সে আশেপাশে দেখল। তার মনে হলো আদিত্যের কারণে তার অপমান হচ্ছে। সে নিজের পার্স থেকে কিছু নোট বের করল এবং আদিত্যের মুখে ছুঁড়ে মারল। নোটগুলো বাতাসে উড়তে উড়তে মাটিতে পড়ে গেল। এই নে, রিয়া ঘৃণা ভরে বলল, 500 টাকা আছে, আজকের মজুরি বুঝে নে, আর দূর হয় এখান থেকে। আর খবরদার যদি কাউকে বলেছিস যে তুই আমাকে চিনিস। আদিত্য সেই পড়ে থাকা টাকাগুলো দেখলেন। তারপর রিয়াকে। তিনি না টাকা তুললেন না রাগ করলেন। তিনি শুধু একটি দীর্ঘশ্বাস নিলেন। রিয়া, টাকা সামলে রাখো। খুব শীঘ্রই তোমার এগুলোর খুব দরকার পড়তে চলেছে। এটি শুনে রিয়া তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হুমকি?
তুই আমাকে হুমকি দিচ্ছিস? সে অগ্নিশর্মা হয়ে আদিত্যের দিকে তেড়ে এলো। সে তার হাত তুলল একটি জোরালো চড় মারার জন্য। তোকে তো আমি... পুরো হল শ্বাস আটকে দেখছিল। রিয়ার হাত বাতাসেই ছিল যে তখনই হলের প্রধান দরজা থেকে একটি কড়া এবং গুম গুম আওয়াজ এলো। খবরদার, যদি ওই হাত নিচে আসে তবে ওই হাত কাটতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। রিয়ার হাত বাতাসেই জমে গেল। সবাই দরজার দিকে দেখল। সেখানে মিস্টার মেহতা, হোটেলের ম্যানেজার দাঁড়িয়েছিলেন এবং তার পেছনে 10 জন বাউন্সার আর হোটেলের পুরো স্টাফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মেহতার মুখে ঘাম ছিল এবং চোখে ভয়। তিনি প্রায় দৌড়ে ভিড় চিড়ে সামনে এলেন। রিয়ার মুখে হাসি ফুটে উঠল। তার মনে হলো মেহতা তাকে বাঁচাতে এসেছেন। সে তাড়াতাড়ি মেহতার কাছে গেল। মিস্টার মেহতা, থ্যাংক গড আপনি এসে গেছেন। দেখুন না, এই 2 পয়সার লোকটা এখানে ঢুকে পড়েছে আর হাঙ্গামা করছে। প্লিজ একে ঘাড় ধাক্কা দিয়ে বের করুন, না হলে মিস্টার মালহোত্রা নারাজ হয়ে যাবেন। মেহতা রিয়ার দিকে তাকালেনও না। তিনি রিয়াকে এমনভাবে ইগনোর করলেন যেন সে সেখানে ছিলই না। তিনি সোজা আদিত্যের কাছে গেলেন এবং তারপর যা হলো তা দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস আটকে গেল। হলে মৃত্যুসম নীরবতা নেমে এলো। শুই পড়ার শব্দও শোনা যাচ্ছিল। মেহতা হাত জোড় করে কাঁপা কাঁপা গলায় বললেন, মাফ করে দিন স্যার, আমার আসতে 5 মিনিট দেরি হয়ে গেল। আমার স্টাফ আপনাকে চিনতে পারেনি। এটি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্লিজ স্যার, আমাকে চাকরি থেকে বের করবেন না। রিয়ার চোখ ছানা বড়া হয়ে গেল। তার মস্তিষ্ক অসাড় হয়ে গেল। মিস্টার মেহতা, আপনি আপনি এটি কি করছেন? এ তো একজন ডেলিভারি বয়, এ তো আদিত্য। মেহতা রাগে রিয়ার দিকে ঘুরলেন এবং হুঙ্কার দিলেন, নিজের মুখ বন্ধ রাখো মেয়ে। তুমি জানো এ কে? এ শুধু আদিত্য নয়, এই দেশের সবচেয়ে বড় বিজনেস টাইকুন রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার আদিত্য মালহোত্রা। এই নাম শোনা মাত্রই যেন হলে বোমা ফেটে গেল। কি? মালহোত্রা? তিনি? ও মাই গড! লোকেদের হাত থেকে ওয়াইনের গ্লাস পড়ে মাটিতে চুরমার হতে লাগল। আর্যের মুখ এমন ফ্যাকাশে হয়ে গেল যেন তার সব রক্ত শুষে নেওয়া হয়েছে। তার পা কাঁপতে লাগল। রিয়া তো যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। তার কানে মেহতার কথাগুলো বাজছিল, মিস্টার আদিত্য মালহোত্রা, মিস্টার আদিত্য মালহোত্রা। আদিত্য ধীরে ধীরে মেহতার কাঁধে হাত রাখলেন। উঠুন মেহতাজি। এখন আদিত্যের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছিল। নিচু হওয়া কাঁধ টান টান হয়ে গিয়েছিল। চোখে সেই তেজ ছিল যা সহ্য করা কঠিন ছিল। তিনি নিজের ডেলিভারি ক্যাপটি খুলে ছুঁড়ে ফেললেন এবং চুলে হাত বোলালেন। এখন সেখানে কোনো অসহায় স্বামী নয়, বরং একজন সিংহ দাঁড়িয়েছিল। আদিত্য ধীরে ধীরে পায়ে হেঁটে রিয়ার কাছে এলেন। রিয়ার নজর এখন আদিত্যের সাথে মেলানোর সাহস পাচ্ছিল না। কি হলো রিয়া? আদিত্যের কণ্ঠে প্রবল আত্মবিশ্বাস আর ব্যঙ্গ ছিল। তুমি তো মিস্টার মালহোত্রার অপেক্ষা করছিলে না? এই তো, আমি এসে গেছি। এবার বলো, কোন ডিলটা করতে হবে তোমাকে? রিয়ার গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। আদিত্য, তুমি মালহোত্রা? কিন্তু তুমি বললে না কেন? আদিত্য হাসলেন, একটি শুকনো আর যন্ত্রণাদায়ক হাসি। বলার সুযোগ দিলে কোথায় তুমি? যেদিন আমি তোমাকে বললাম যে ইনভেস্ট কোথায় করতে হবে, সেদিন তোমার বাবা আমাকে অপমানিত করল। যেদিন তুমি আমাকে থাপ্পড় মারলে, সেদিন আমি তোমাকে স্ত্রী মেনেছিলাম। কিন্তু তুমি কি দেখলে? শুধু আমার পোশাক, শুধু আমার পদমর্যাদা। আদিত্য আর্যর দিকে তাকালেন, যে এখন ভিড়ের মধ্যে লুকোনোর চেষ্টা করছিল। আর তুমি আর্য, তুমি তো কোর্টেতে খেলো না, তো কাঁপছ কেন? এসো হাত মেলাও, কথা বলি বিজনেসের। আর্য হাঁটু গেড়ে বসে পড়ল। স্যার আমাকে মাফ করে দিন, আমি জানতাম না। রিয়া আমাকে উস্কানি দিয়েছিল। আমার কোনো ভুল নেই স্যার। আদিত্য রিয়ার দিকে তাকালেন। দেখো রিয়া, এটি হলো তোমার ক্লাস। প্রথম বিপদ আসতেই এ তোমার সঙ্গ ছেড়ে দিল। রিয়া এখন কাঁদতে শুরু করেছিল। সে তার ভুলের কথা বুঝতে পারছিল, অথবা হয়তো নিজের দুর্ভাগ্যের কথা। সে আদিত্যের পায়ে পড়ার জন্য এগিয়ে এলো। আদিত্য, প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি পথভ্রষ্ট হয়েছিলাম। আমি তোমার স্ত্রী। আদিত্য, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমরা আবার শুরু করতে পারি। ড্যাড আমাদের জোড়া লাগিয়েছিলেন। আমরা... আদিত্যের কণ্ঠ বিদ্যুতের মতো কড়কে উঠল। স্ত্রী শব্দটির ব্যবহার করো না রিয়া। ওই সম্পর্ক সেই হোটেলের রুমেই শেষ হয়ে গিয়েছিল, যেখানে তুমি আমাকে নোংরা ড্রেনের পোকা বলেছিলে। তুমি তালাক চেয়েছিলে না? তথাস্তু। আদিত্য খান্নার দিকে ইশারা করলেন। খান্না একটি ফাইল আদিত্যের হাতে দিল। আদিত্য ফাইলটি রিয়ার সামনে দোলালেন। এই নাও তালাকের পেপার। আমি সই করে দিয়েছি। আর হ্যাঁ, যেহেতু তুমি আমার স্ত্রী নও আর এই পার্টি শুধু আমার বিশেষ অতিথিদের জন্য। আদিত্য গাইকোয়াড় সিকিউরিটি গার্ডকে ডাকলেন, যে এতক্ষণ কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। গাইকোয়াড়, মালিক। গাইকোয়াড় দৌড়ে এলো। এই দুজনকে... আদিত্য রিয়া আর আর্যের দিকে ইশারা করলেন। এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করো। আর খেয়াল রেখো, যদি এই দুজনকে আমার কোনো প্রপার্টির আশেপাশেও দেখা যায়,
তবে সেটি তোমার শেষ চাকরি হবে। গায়কোয়াড় নিজের বিশ্বস্ততা প্রমাণ করার সুযোগ পেয়ে গেল। সে সিংহের মতো রিয়ার দিকে ধেয়ে এলো। চলুন বেরোন ম্যাডাম, অনেক নাটক দেখে ফেলেছি আপনার। না আদিত্য, এমন করো না, আমি বরবাদ হয়ে যাব। আদিত্য! রিয়া চিৎকার করতে থাকলো, চিল্লাতে থাকলো। সে হাত পা আছড়ালো, কিন্তু গায়কোয়াড় আর বাকি গার্ডরা তাকে আর আর্যকে টেনে হিচড়ে হল থেকে বের করে দিল। ঠিক তেমনই যেমন কিছুক্ষণ আগে সে আদিত্যকে বের করতে চেয়েছিল। হলে নীরবতা ছিল, সবাই আদিত্যের দিকে তাকিয়েছিল। আদিত্য মাইক হাতে নিলেন। দেবী ও সজ্জনগণ, আদিত্যের কণ্ঠ প্রতিধ্বনিত হল, ক্ষমা চাইছি এই ড্রামার জন্য, কিন্তু আজ একটি শিক্ষা আমাদের সবার মনে রাখা উচিত। মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে হয়। শো মাস্ট গো অন। সবাই তালি বাজানো শুরু করল। বন্ধুরা, আজকের এই গল্পটি স্রেফ একটি কাহিনী নয়, বরং সমাজের এক নিষ্ঠুর বাস্তবতার আয়না। আমরা প্রায়ই মানুষের বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করি, কিন্তু ভুলে যাই যে জীর্ণ পোশাকের আড়ালেও হীরের টুকরো মানুষ থাকতে পারে। মনে রাখবেন, নদীর স্রোত যেমন পাথরকে ক্ষয় করে দেয়, তেমনি ধৈর্য আর সত্যের জয় একদিন হবেই, ঠিক যেমনটা এই ছেলেটি করে দেখালো। এখন আমার প্রশ্ন হলো, এই ছেলেটির জায়গায় আপনি থাকলে কি এত অপমান সহ্য করতেন? আর সেই অহংকারী মেয়েটির কি আর কোনো সুযোগ পাওয়া উচিত ছিল? আপনাদের মনের কথাটি কমেন্টে লিখে আমাদের জানান। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।